জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিলের রায় আগামীকাল। শক্তি কমেছে সুস্পষ্ট লঘুচাপের, তবে রয়েছে বৃষ্টি ঝরার প্রবণতা। জাপান সফরের শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। সৌদি আরবে 15 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের তালিকাভুক্তির শেষ সময় 2রা জুন। প্রেসক্লাব যশোরে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন। হারের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাংলাদেশ সফরে আসছে পশ্চিমবঙ্গ বিজেপি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল রোববার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ বেঞ্চ রবিবারের কার্যতালিকায় প্রথম আইটেম হিসেবে এই মামলাটি রায়ের জন্য তালিকাভুক্ত করেছে। 4 দিনব্যাপী শুনানি শেষে সর্বোচ্চ আদালত গত 14 মে এই রায়ের দিন নির্ধারণ করে। জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী তহিদুল ইসলাম। 2013 সালের 1 আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এরপর 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এই প্রেক্ষিতে জামায়াতে ইসলামী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। তবে গত বছর মূল আইনজীবী উপস্থিত না থাকায় আপিল বিভাগ মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ করে দেয়। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকে এবং জামায়াতের নিবন্ধন বাতিলই থেকে যায়। দেশের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টি ঝরিয়ে স্থলে সুস্পষ্ট লঘুচাপটি শক্তি কমেছে। ফলে দেশের 4 সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোর ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও ঝিরিঝিরি বৃষ্টি ঝরবে। শনিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। শাহনাজ সুলতানা আরও জানান, স্থল সুস্পষ্ট লঘুচাপটি মোটামুটি গুরুত্ব হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েকদিন থাকতে পারে জানিয়ে তিনি বলেন, যেহেতু বর্ষাকাল, কিছু কিছু জায়গায় থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবেই। তবে গেল 2 দিনের মতো এরকম ভারী বর্ষণের সম্ভাবনা নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাপানে 4 দিনের সরকারি সফর শেষে আজ সকালে টোকিও ছেড়েছেন। শনিবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল 11:20 সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তিনি জানান, সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক। আজাদ মজুমদার আরও জানান, অধ্যাপক ইউনুস আজ রাত 10:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত 15 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত 29 মে মৃত্যুবরণ করেছেন গাজীপুর, মাদারীপুর ও জয়পুরহাটের 3 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মধ্যে 14 জন পুরুষ ও 1 জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন 9 জন ও মদিনায় 6 জন। শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যুর সংবাদে এসব তথ্য জানা গেছে। পোর্টাল সূত্রে জানা যায়, এবছর হজে গিয়ে গত 29 এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার খলিলুর রহমান। এরপর 2রা মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান। 5 মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু। 7 মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান কবির ও 9 মে মারা যান জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন। 10 মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন। এছাড়াও 14 মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের ওহিদুর রহমান। 17 মে মারা যান গাজীপুর সদরের জয়নাল হোসেন। 19 মে মারা যান চাঁদপুরের
মতলবের হান্নান মোল্লা। 24 মে মারা যান রংপুরের পীরগঞ্জের সাহেবউদ্দিন। 25 মে মারা যান চাঁদপুরের কচুয়ার মোহাম্মদ বশিরউদ্দিন ও 27 মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের সাদাত হোসেন পাঠান। সর্বশেষ 29 মে মারা যান 3 জন। এরা হলেন জয়পুরহাটের পাঁচ বিবির মুস্তাফিজুর রহমান, মাদারীপুর সদরের মোজলেম হাওলাদার ও গাজীপুরের টঙ্গী পূর্বের আবুল কালাম আজাদ। জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকে এখনও সরকার অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের জন্য সরকারিভাবে তালিকাভুক্ত হওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে। গত 28 মে স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী 2রা জুন আবেদন করার শেষ দিন। 2রা জুন আবেদনকারীর স্থায়ী ঠিকানা অনুযায়ী সিভিল সার্জনের কার্যালয়ে আবেদনকারীকে নিজে উপস্থিত থেকে সব কাগজপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি, যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সেই হাসপাতালের ছাড়পত্রের ফটোকপি, ডাক্তারের সিল ও স্বাক্ষর সহ এবং আহত স্থানের ছবি বা একটি পাসপোর্ট সাইজের ছবি। মোট 4 সেট ডকুমেন্ট প্রস্তুত করে 3 সেট সিভিল সার্জন অফিসে জমা দিতে হবে এবং অবশিষ্ট 1 সেট ভেরিফাইড হলে জুলাই ফাউন্ডেশনের নির্ধারিত ফর্ম সহ জমা দিতে হবে। যশোর বাঘারপাড়ার তৈলধান্যপুরা গ্রামের শাহেদ আহমেদ নামে এক কলেজ ছাত্রকে ইতালি পাঠাবার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের নানা শাহাদাত বিশ্বাস শনিবার দুপুর 12:30টার দিকে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের নাজমুল হাসান বিপ্লব, হায়দার আলী, কাকালি বেগম সিন্ডিকেটের কাছে তার নাতি ছেলেকে ইতালি পাঠাতে 2023 সালের 16 লাখ টাকা দেন, কিন্তু তার নাতি শাহাদাত বিশ্বাস ইতালি না পাঠিয়ে চক্রটি উগান্ডায় নিয়ে যায়। সেখানে জিম্মি করে আটকে রেখে পরিবারের কাছ থেকে আরও 2 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এরপর তাকে কাজাখস্তান ও লিবিয়া নিয়ে যেয়ে আটকে আদায় করেছে আরও 5 লাখ টাকা। তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলে নাজমুল হাসান বিপ্লব সিন্ডিকেট আর 9 লাখ টাকা আদায় করেছে। পরে ওই যুবক বাড়ি না পাঠিয়ে 4 লাখ টাকা দাবি করতে থাকে তারা। পরে আরও 4 লাখ টাকা দিলে মুক্তি মিলেছে শাহেদ আহমেদের। ভয়ভীতি দেখিয়ে চক্রটি মোট 36 লাখ টাকা আদায় করেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। টাকা ফেরত দিতে চেয়ে না দিয়ে বিভিন্ন টালবাহানা করছে চক্রটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বারবার আলোচনার কেন্দ্রে আসছে। একই সময়ে উল্টো পথে হাঁটতে শুরু করেছে পুরুষ জাতীয় দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার তারা পাকিস্তানের বিপক্ষেও টি-20 সিরিজে হেরেছে, যদিও এখনও বাকি 1 ম্যাচ। এরই মাঝে টানা 2 সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে লিটন দাসের দলের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল রাতে টি-20 র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে, যেখানে 1 ধাপ অবনতির পর 10-এ নেমে গেছে বাংলাদেশ। সম্প্রতি টি-20 না খেললেও 1 ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের। রশিদ খানের দলটির বর্তমান অবস্থা 9ম। ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। তবে এই প্রতিনিধি দলে ঠিক কারা থাকছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা ও ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এ তথ্য জানিয়েছেন। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ সফরে বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, সম্প্রতি যশোরের অভয়নগর উপজেলার ডহর মসিহাটি গ্রামে মাতুয়া সম্প্রদায়ের বাড়িঘরের হামলার ঘটনা ঘটে। সেখানকার বর্তমান পরিস্থিতি দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। দলের নেতৃত্বে থাকবেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রতিনিধি দল স্থলপথে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের যশোরে ঢুকবে এবং ঘটনাস্থল পরিদর্শন করবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।